তো খবর পাওয়া গেল যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে সারা বিশ্ব উতাল পাতাল। সেই ট্রাম্পের ট্যারিফ নীতি বাতিল করলো ইউএস সুপ্রিম কোর্ট। এইমাত্র খবর এসে 20 মিনিট আগে পৌঁছেছে আমার কাছে। রয়টার্স একটা ফ্ল্যাশ নিউজ করেছে, ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সারাংশতে যা লেখা হচ্ছে আমি পরপর পড়ে যাচ্ছি। ট্রাম্পের বিরুদ্ধে 6-3 ভোটে রায় দিলেন প্রধান বিচারপতি রবার্টস। ট্রাম্প রায়কে ভয়াবহ বলে বিচারপতিদের সমালোচনা করেছেন। ট্রাম্প তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন বলে সুপ্রিম কোর্টের অভিযোগ। ট্রাম্প জরুরি অবস্থার জন্য তৈরি আইন প্রয়োগ করে শুল্ক আরোপ করেছেন, যা সাধারণ আয়ত্তের বাইরে। নিম্ন আদালতের রায় দিয়েছিল যে ট্রাম্প এটি করে বেআইনি কাজ করেছে। এর আগে নিম্ন আদালত এই রায়টা দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে সেই রায় বহাল রইল। যেটা ওয়াশিংটন পোস্টে যেটা ছোট করে যেটা লেখা হয়েছে, এখন আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের। ওয়াশিংটন 20 ফেব্রুয়ারি, জাতীয় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য তৈরি আইনের অধীনে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে রিপাবলিকান প্রেসিডেন্টকে পরাজিত করেছে আদালত। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে। রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস কর্তৃক প্রণীত 6-3 ভোটের এই সিদ্ধান্ত ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি তার বিরুদ্ধে রায় দেওয়ার বিচারপতিদের নিন্দা করেন। ট্রাম্প বলেন যে শুল্ক আরোপের জন্য অন্যান্য বিকল্প তার কাছে উপলব্ধ রয়েছে এবং মামলায় ইস্যু করা শুল্কের চেয়ে ভিন্ন আইনি কর্তৃত্বের অধীনে 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণা দেন। আমাদের স্বাভাবিক শুল্ক ইতিমধ্যেই আরোপ করা হচ্ছে। মানে ট্রাম্প এই সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিচ্ছে না। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, ট্রাম্প কি সুপ্রিম কোর্টের শুল্ক রায় নীতি বাতিল করতে পারেন? মার্কিন সংবিধান কি বলে? টাইমস অফ ইন্ডিয়া লিখছে। ইউএস সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন ট্রাম্পস ট্যারিফ। সারা বিশ্ব জুড়ে এখন এই নিয়ে চলছে। আমাদের এখানে রাত হলে কি হবে, সারা বিশ্বে এখন তো ইউরোপ আমেরিকার সমস্ত লেখা হচ্ছে, ট্রাম্প এক্সিড ইজ অথরিটি, ইউএস সুপ্রিম কোর্ট রিজেক্ট প্রেসিডেন্ট গ্লোবাল ট্যারিফস। এটা লিখছে এক্সপ্রেস ভিডিও সার্ভিস। এটা আরো হাজার রয়েছে। আপনারা যদি আমি দেখাই তাহলে হাজারও দেখতে পাবেন আপনারা। এখন যে ট্রাম্পের এ নিয়ে এত গন্ডগোল সারা পৃথিবী জুড়ে, সমস্ত গুগলে গেলে আপনি হিন্দু খুঁজুন, এই দেখুন আমি খুঁজলাম হিন্দু, এই দেখুন হিন্দু কি লিখছে, ইউএস সুপ্রিম কোর্ট রিজেক্ট ট্রাম্প গ্লোবাল ট্যারিফস। সবাই একই কথা লিখছে। আচ্ছা ঠিক আছে, আমি পরেরটাই যাই। রয়টার্স তো আপনাদের দেখালাম, আমি পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এনবিসি লিখছে, এনবিসি নিউজ, এটা আমেরিকার, সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন মোস্ট অফ ট্রাম্পস ট্যারিফ ইন এ মেজর ব্লো টু দ্য প্রেসিডেন্ট। এটা এনবিসি নিউজ, মার্কিন সংস্থা। নিউ ইয়র্ক টাইমস লিখছে, সুপ্রিম কোর্ট রিজেক্টস ট্রাম্পস ট্যারিফ বাট হি প্ল্যানস এ ওয়ার্কআরাউন্ড। নিউ ইয়র্ক টাইমস।
ফলে প্রেসিডেন্ট ট্রাম্প একদিন ধরে যে শুল্ক নীতির ওপর দিয়ে সারা পৃথিবীর বুকের রুল চালিয়েছেন, সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিলেন, এখন সেই ট্যারিফ নীতি তার গলার কাটা হয়ে উঠল। এই ট্যারিফ নীতি যদি বজায় থাকে, মানে আমেরিকা সুপ্রিম কোর্টের রায় যদি বহাল থাকে, আবার উনি মানে পুনর্বিবেচনার জন্য অ্যাপিল করতে পারেন। সেই পুনর্বিবেচনার রায় এখন অ্যাকসেপ্ট হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে এখন ট্রাম্পের সামনে তাহলে কিন্তু খুব বিপদ। একই তো এই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে তার এই মার্কিন কংগ্রেসে ভোট রয়েছে, তার আগে এটা একটা ট্রাম্পের কাছে বড় ধাক্কা। এমনিতে উনি কিছুই করতে পারেননি, দেশকে অর্থনীতিতে পেছনে ঠেলে দিয়েছেন এবং ট্যারিফ বসিয়ে সারা বিশ্বকে তিনি আমেরিকার শত্রু বানিয়ে ফেলেছেন। এটা কিন্তু তার দলের যে মানে রিপাবলিকান দল এবং বিরোধী ডেমোক্র্যাট, মার্কিন কংগ্রেস, মার্কিন সেনেট সব তার বিরুদ্ধে চলে গেছে। কিছু তার পরে আছে, কিছু আর বাকি ধরুন 90% হচ্ছে বিরুদ্ধে, 10% হচ্ছে ট্রাম্পের ফরে। এই এখন কে বিরুদ্ধে কে ফরে তা দিয়ে তো কাজ হবে না। ওটাও হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। আমাদের দেশে যেমন কোর্ট শেষ কথা বলে, আমেরিকাতেও কোর্ট শেষ কথা বলবে। কোর্ট যদি বলে দেয় এই ট্যারিফ এই সমস্ত বাতিল, সুতরাং ট্রাম্পের কোনো ট্যারিফ কোনো দেশের উপরে যা যা উনি বসিয়েছিলেন সব কিন্তু সুপ্রিম কোর্ট এক কলমের খোঁচায় না করে দেবে। হয়তো আরো 7 দিন 10 দিন তিনি হয়তো আর একবার মানে নেক্সট স্প্লিট করার একটা সুযোগ হয়তো তাকে দেওয়া হবে। কোর্ট তো সবসময় নিয়ম মেনে চলে, নেক্সট অ্যাপিলের সুযোগ দেওয়া হবে। নেক্সট অ্যাপিলের সুযোগ যদি উনি কাজে না লাগান এবং নেক্সট অ্যাপিলেও যদি দেখা যায় যে তার অ্যাপিল টিকলো না, তাহলে যত এই ট্যারিফ লাগানো হয়েছিল সারা বিশ্ব জুড়ে সমস্ত ট্যারিফ কাট অফ হয়ে যাবে, মানে নীতিটাই কাট অফ হয়ে যাবে। এবার হলো কি, এই যে এক্সট্রা ট্যারিফ দিয়ে ট্রাম্প যত টাকা নিয়েছিলেন সমস্ত দেশ থেকে এই ট্যারিফ বাবদ, সেই টাকা কিন্তু এখন ট্রিলিয়নস অফ ডলার কিন্তু এখন আমেরিকাকে সেই দেশগুলোকে ফেরত দিতে হবে। তাহলে কি হলো, একে তো ধার বেড়েছিল, ধার কমানোর জন্য যে পৃথিবীর সঙ্গে শত্রুতা করলেন উনি, শত্রুতা করার পর এখন যেটা দাঁড়ালো, সুপ্রিম কোর্ট এই রায় একেবারে তাকে খারিজ করে দিল এই ট্রাম্পের ট্যারিফ নীতি। এখন ট্রাম্প পড়ে গেলেন গভীর গাড্ডায়। যদি যদি অ্যাপিল করেন সেটা যদি নাকচ হয়ে যায়, তাহলে ট্যারিফ একদম ঘেঁচাং উফু হয়ে যাবে। তাহলে ট্রাম্পকে এখন পুরো টাকা, আমেরিকাকে পুরো টাকা এখন সব দেশকে দিতে হবে, যে যে দেশ থেকে উনি করেছিলেন টাকাগুলো ট্যারিফ হিসেবে এক্সট্রা জোগাড় করেছিলেন, কামিয়েছিলেন। সেক্ষেত্রে যে যে দেশের পক্ষে ট্যারিফ লাগানো হয়েছিল সেই দেশগুলো এখন মুক্ত হয়ে গেল। আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় খুব তাড়াতাড়ি পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করতে পারি। আমার মনে হলো এই খবরটা তাড়াতাড়ি আপনাদের দেওয়া উচিত। এই খবরটার উপরে অনেক কিছু নির্ভর করে, মানে সারা পৃথিবীর অর্থনীতি নির্ভর করছে এইটার উপরে, বিশেষ করে বাংলাদেশের ওপরে উনি যে সমস্ত চুক্তি করেছিলেন, ট্যারিফ করেছিলেন, এই সুপ্রিম কোর্টের এই রায় বাংলাদেশকে বিশেষ করে বাঁচিয়ে দেবে। ভারতের ক্ষেত্রে তো খাটবেই না, ছেড়ে দিন, ভারত তো এখন লড়াই করে যাচ্ছে, হয়তো মিটে যাবে জিনিসটা। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশকে বাঁচিয়ে দেবে। ওই জন্য আমার মনে হলো বাংলাদেশ হয়তো এই শনির দৃষ্টি থেকে বেঁচে গেলেন এবং ট্রাম্প যদি চলে যায়, মানে এই সেকেন্ড টার্মে, মানে সেকেন্ড যে ভোটটা আছে এই ভোটটা যদি উনি না জিততে পারেন, তাহলে পরে তো ওনাকে সোজা হোয়াইট হাউসের রাস্তা, বাইরের রাস্তা, গেটের রাস্তা দেখিয়ে দেওয়া হবে, ইমপিচ হয়ে যাবেন, তাহলে পরে বাংলাদেশটা বেঁচে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে রাত যেহেতু পেরিয়ে গেছে,
আজকে 1টা বাজে, 21শে ফেব্রুয়ারি পড়ে গেছে। তাই সবাইকে আপনাদের আবার পাকিস্তান নাটকবাজি শুরু করে দিয়েছে। প্রতিবার এর আগে এশিয়া কাপেও এই নাটকবাজি হয়েছিল, ভারতের সঙ্গে খেলবো না। এবারে সঙ্গে বাংলাদেশকে পেয়েছে, তা বাংলাদেশ তো অলরেডি বাদ হয়ে গিয়েছে। এখন পাকিস্তান আবার নাটকবাজি শুরু করেছে। পাকিস্তান এখন বলছে আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না, শ্রীলঙ্কার টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। এখন আবার শুরু করেছে এই না খেলার একটা অভিনয়। এখন এই যে অভিনয়টা চলছে, এটা বেশ কিছুদিন চলবে। ধরুন শ্রীলঙ্কা পৌঁছে যাবে, আমি কি কি হবে আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমরা এগুলো সম্পর্কে একেবারে অভিজ্ঞতা অর্জন করে রেখে দিয়েছি যে পাকিস্তান কোন কোন নাটকবাজি করতে পারে। এই যে মহসিন নাকভি আছে না, এই মহসিন নাকভি হচ্ছে একটা চোর। গতবারে এশিয়া কাপে ভারত যখন চ্যাম্পিয়ন হলো, সেই সময় ভারতের যে ট্রফিটা ছিল সেটা নিজের ব্যাগে তুলে সেটা নিয়ে চলে যাচ্ছিল, এয়ারপোর্টে ধরা পড়েছে। এত বড় চোর, পুরো দেশটা হচ্ছে চোর চিটিংবাজের দেশ। তারা আবার নতুন করে এই T20 বিশ্বকাপ নিয়ে আবার নাটক করছে। এই নাটকের আজকে একটা খবর আমাদের এখানে বেরিয়েছে, পাকিস্তানের টাকা আটকে দিতে পারে আইসিসি, সিদ্ধান্ত না বদলালে মামলা হতে পারে পিসিবি বিরুদ্ধে। এই দেখুন, নাটক কিরকম শুনুন। নাটক, পাকিস্তান কি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত অটল থাকবে? আসন্ন T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি ম্যাচ কি খেলবে না তারা? আসন্ন T20 বিশ্বকাপের আগে এই প্রশ্নে তোলপাড় ক্রিকেট দুনিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখনো আইসিসি কে কিছু জানানো হয়নি। আবার শোনা যাচ্ছে বাবর আজমরা যদি সত্যিই 15 তারিখ কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে না নামেন, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করতে পারে সম্প্রচারকারী সংস্থা জিও স্টার। পাক ক্রিকেটের সঙ্গে যুক্ত একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছে আইসিসি নাকি এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে পিসিবি কে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সংবাদ সংস্থা পিটিআই আরো জানিয়েছে পাকিস্তানের প্রাপ্য প্রায় 317 কোটি টাকাই আটকে দিতে পারে আইসিসি এবং ওই অর্থ থেকেই সম্প্রচারকারী সংস্থায় ক্ষতিপূরণ দিতে পারে। জানা গিয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, এই 2 নম্বরটা। কিন্তু তারপরেও নাকি পাক বোর্ড প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন আইনি জটিলতার মুখে পড়তে পারে পাকিস্তানকে। পাক বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে পাকিস্তান যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত না বদলায় তাহলে তাদের বিশাল আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। সম্প্রচারকারী সংস্থাও পাকিস্তানের বিরুদ্ধে মামলা করতে পারে। যদি সেটা হয় তাহলে ডিসপিউট রেজলিউশন কমিটি, ঝাপসা হয়ে গিয়েছে ছাপাটা, ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে অভিযোগ জানাতে পারবে না পাক বোর্ড। ডিআরসি হলো আইসিসির নিজস্ব কমিটি, কিন্তু নিজেদের বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করে না এই কমিটি। ফলে এইসব অভিযোগ করে কোনো লাভ নেই। আর আপনাদের একটা পরিষ্কার ভবিষ্যৎবাণী আমি করে দিচ্ছি, এই যে ওরা বলছে খেলবো না করে আজকে ভারত বিরোধী পাকিস্তান পন্থীরা যদি লাফালাফি করেন তাহলে কিন্তু মুখে চুনকালি পড়বে। এরা দেখবেন ঠিক সুরসুর করে ভারতের বিরুদ্ধে খেলছে। আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন, যতই খবরের কাগজে বেরোক। আইসিসির এইগুলোকে পাত্তা, পাকিস্তানের এগুলোকে পাত্তা দেওয়াই উচিত না, কারণ আমরা জানি যে আইসিসির বিরুদ্ধে গিয়ে পাকিস্তান বোর্ডের ক্ষমতা নেই যে তারা এই সিদ্ধান্ত নেবে, বয়কটের সিদ্ধান্ত নেবে, কারণ পাকিস্তানের ট্যাগের জোর নেই। আর ভারত পাকিস্তান খেলা দেখার জন্য কিন্তু পাকিস্তানের মানুষ কিন্তু মুখিয়ে থাকে, আর সেখানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন এবং এই সমস্ত বিজ্ঞাপন সংস্থা থেকে সমস্ত টাকা এবং এদের প্রাইজ মানি, এর যা মূল্য
সেগুলো হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে বিরাট টাকা। এখন পাকিস্তানের মানুষের হাতে টাকার যা হাল, তাতে এই টাকা পাকিস্তানি ক্রিকেটাররা যদি না পায়, তাদের নিজের বিরুদ্ধেই বিক্ষোভ একটা দেখাতে শুরু করবে। ওই বাবর আজম যারা আছে না, তারাই দেখবেন মহসিন নকভিকে পিটতে লেগে যাবে। এখন এগুলো দিয়ে আইসিসি এত যে কেন মানে উতলা হয়ে যায়, এত নিয়ে বক্তব্য পেশ করার কোনো দরকার নেই। দেখবেন ঠিক ওই 15 তারিখে আবার আপনারা টিভি খুলবেন, যদি দেখতে পান টিভি খুলবেন, দেখবেন ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছে, হবেই হবে। কারণ এটা হচ্ছে ভিখারির জাত। এদেরকে পড়ে পাওয়া 14 আনা যদি এরা ফেলে দেয়, তাহলে জানতে হবে পাকিস্তান শুধরে গেছে। আজকে আমি যেটা বলে দিচ্ছি আপনাদের, এই ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন যে 15 তারিখে এই পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হয় কিনা। এখন বড় বড় কথা বলছে, তো এই বড় বড় কথা আমরা অনেক দেখেছি। এশিয়া কাপ, তার আগে আর একটা কি হয়েছিল, আমার অত ক্রিকেটের খবর রাখি না, যারা রাখে তারা সবকিছু গড়গড় করে বলে দিতে পারে। সব করাতে আমরা ভারতের সঙ্গে খেলবো না। প্রথমে বলো ভারতীয় খেলবো না, ঠিক আছে, ভেন্যু বদলানো হলো, লাস্টে দুবাইতে একটা অনুষ্ঠান খেলা হলো। দুবাইয়ে মাঠে পৌঁছে বললো আমরা খেলবো না। ভারত যখন একদম বাউন্ডারি পেরিয়ে যখন চলে আসছে, তখন বললো না 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 আমরা খেলবো বলে আবার ঢুকে গেল। কারণ তারা জানে যদি আইসিসিতে একবার বিতরণ হয়ে যায়, তাহলে পরে ঢোকা কিন্তু মুশকিল। আর আইসিসির বিরুদ্ধে এইসব কমপ্লেন করে কোনো লাভ নেই। কারণ তোমার নিয়ম মেনে তোমাদেরকে দলে ঢোকানো হয়েছিল, তোমাদের সম্মতি নিয়ে। যদিও এখানে একটা ফাঁক রেখে দিয়েছে, বলেছে পাকিস্তান বোর্ড বললেও পাকিস্তান সরকার এখনো কিছু বলেনি। এই যে ফাঁকগুলো রেখে দেয় না, এটা হচ্ছে ওই বেরোবার ফাঁক। লাস্টে বলবে আমাদের তো ইচ্ছা ছিল না, কিন্তু পাকিস্তানি আমাদের বোর্ড, আমাদের সরকার, তারা আমাদেরকে বাধ্য করেছে, তাই আমরা আজকে খেলার জন্য স্বীকৃত হয়েছি। তারপরে কি মান বাঁচানোর ব্যাপার আছে না, মানে আন্ডার 19 সেখানেও হারে। আর ভারত পাকিস্তান হওয়া মানে একতরফা খেলা। ভারত এমন পিটতে একেবারে মানে 20 ওভারের খেলা 10 ওভারে শেষ করে দেবে। টিমের তো কিছু নেই। এক সময় পাকিস্তান টিম সারা বিশ্ব দাপিয়ে বেড়াতো, তখন প্লেয়ার উঠে আসতো মানে একদম মানে জেলা লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসতো। আর এখন কি হয়, এখন বড় বড় নেতাদের ছেলেপিলে যারা আছে, তারা ক্রিকেট খেলে। আসল খেলোয়াড় যারা প্রকৃত প্রতিভাশালী, তারা কিন্তু পাকিস্তান দলে চান্স পায় না, যার জন্য আজকে পাকিস্তানের এই অবস্থা। ওই ওয়াসিম আকরম, ইমরান খান, তারপরে সেলিম জাভেদের মতো, মিয়াদাদের মতো ক্রিকেটার যারা আছেন, তারপর প্রচুর বড় বড় কি বলে বোলার এবং ক্রিকেটার যারা বিশ্বজোড়া খ্যাতি করেছিলেন। পাকিস্তান এক সময় সারা বিশ্ব শাসন করেছে ক্রিকেটে, তাদের আজকে ক্রিকেটের এই অবস্থা হয়। বাবর আজমের সঙ্গে ওরা বিরাট কোহলির তুলনা করে। আরে বিরাট কোহলি কোথায় পাহাড়ের চূড়ায়, সচিন তেন্ডুলকরের সঙ্গে এই তুলনা করে। তারা হচ্ছে হিমালয় পাহাড়ের চূড়ায়, আর তোরা তলায় হামা উড়িয়ে দিচ্ছিস। তো যাই হোক, এ সমস্ত নাটকে পা দিয়ে হাততালি কুড়োবার চেষ্টা যেটা করছে পাকিস্তান, সেখানে কিন্তু ভারত বিরোধিতা যারা করছেন, তারা কিন্তু আবার উৎসাহী হবেন না। কারণ তাহলে পরে আপনাদের মুখ পুড়বে। আমি আগেই বলে দিলাম 15 তারিখ দেখবেন এরা কিন্তু